আসসালামু আলাইকুম। আজ আমরা পড়ব মাইটোকন্ড্রিয়া নিয়ে। কোষ ও যে সকল অঙ্গাণু রয়েছে তাদের মধ্যে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আমরা মাইটোকন্ড্রিয়া পড়ব আজকে এবং এটি এমনভাবে পড়ব যেন আমরা সহজেই খুব গুছিয়ে এই প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারি। তো প্রথমেই আমরা জেনে নিব মাইটোকন্ড্রিয়া কাকে বলে। প্রকৃত কোষে সাইটোপ্লাজমে অবস্থিত। প্রকৃত কোষ বলতে বোঝায় যে কোষের নিউক্লিয়াস সুগঠিত, দ্বি-স্তর বিশিষ্ট আবরণী, অর্থাৎ এর দুটি আবরণ রয়েছে, নিজস্ব ডিএনএ যুক্ত। এটি হচ্ছে মাইটোকন্ড্রিয়ার একটি বিশেষ ক্যারেক্টার। যে অঙ্গাণু শ্বসন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে শক্তি উৎপন্ন করে, অর্থাৎ এটি শ্বসন প্রক্রিয়ায় যুক্ত হয়ে শক্তি বা এটিপি উৎপন্ন করে এবং তা নিয়ন্ত্রণ করে, তাই হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই সংজ্ঞাটা আমরা পুরোপুরি মুখস্থ করে ফেলবো। তারপরে আমরা জানবো সাধারণ পরিচিতি, অর্থাৎ একে কোষের পাওয়ার হাউস বা শক্তি ঘর বলা হয়, কেননা কোষের যাবতীয় জৈবিক কাজের জন্য যে প্রয়োজনীয় শক্তি দরকার তা কিন্তু এখান থেকে সরবরাহ করা হয়। তারপরে স্লাইডে আমরা জানবো আবিষ্কার, নামকরণ ও উৎপত্তি সম্পর্কে। এগুলো কিন্তু সিকিউ এর জন্য না, এগুলো মূলত এমসিকিউ এর জন্য। তো আমরা এক নজরে এর আবিষ্কারগুলো দেখে নিই। 1850 সালে বিজ্ঞানী কলিকার পতঙ্গের পেশিকোষে এটি প্রথম প্রত্যক্ষ করেন ও 1890 সালে বিজ্ঞানী অল্টম্যান এটি পর্যবেক্ষণ করেন এবং এর নাম দেন বায়োব্লাস্ট। বায়োব্লাস্ট কে নামকরণ করেছে, তোমাদের কাছে আমার এই প্রশ্ন। 1898 সালে বিজ্ঞানী বেন্ডার এর নামকরণ করেন মাইটোকন্ড্রিয়া, এবং তোমাদের কাছে আমার এটাও প্রশ্ন রইল যে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন কে। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। তারপরে আমরা জানবো উৎপত্তি, এটি কে আবিষ্কার করেছে বা কোথা থেকে এসেছে। বিজ্ঞানী লিন মার্গুলিস এর অ্যান্ডোসিম্বায়োটিক মতবাদ অনুসারে আদিম যুগে আদিকোষী বা ব্যাকটেরিয়া জাতীয় জীব প্রকৃত কোষে প্রবেশ করে এবং স্থায়ীভাবে বসবাস শুরু করার মাধ্যমে মাইটোকন্ড্রিয়ার উৎপত্তি ঘটেছে। তাহলে আমরা আবিষ্কার, নামকরণ ও উৎপত্তি জেনে নিলাম। এইবার আমরা জানবো বিস্তৃতি, সংখ্যা, আকৃতি ও আয়তন। তো অবস্থান ও সংখ্যা সম্পর্কে আমরা জানবো। লোহিত রক্তকণিকা, আরবিসি ও সিভনল ছাড়া উদ্ভিদ ও প্রাণীর সকল সুকেন্দ্রিক কোষে এটি থাকে, অর্থাৎ সকল কোষেই পাওয়া যায়, শুধু কোথায় পাওয়া যায় না, লোহিত রক্তকণিকা এবং সিভনলে পাওয়া যায় না। প্রতি কোষে এদের সংখ্যা কত? গড়ে 300 থেকে 400টি, তবে যকৃৎ কোষে 1000 বা তারও বেশি হতে পারে। কোথায় বেশি থাকে? যকৃৎ কোষে বেশি থাকে। কতটি থাকে? 1000 বা তার বেশি। এবার আকৃতি ও আয়তন। আকৃতি দণ্ডাকার, সূত্রাকার, গোলাকার বা তারকাকার হতে পারে। দৈর্ঘ্য 1.5 মাইক্রোমিটার থেকে 10 মাইক্রোমিটার পর্যন্ত এর দৈর্ঘ্য থাকতে পারে এবং ব্যাস হলো 0.2 মাইক্রোমিটার থেকে 2 মাইক্রোমিটার পর্যন্ত। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে আকৃতি, এর অবস্থান, সংখ্যা। ঠিক আছে, তোমরা কি বুঝতে পেরেছো? এরপরে আমরা গুরুত্বপূর্ণ পার্টে যাব, এবং তা হলো এর ভৌত গঠন। এখানে মাইটোকন্ড্রিয়ার ডায়াগ্রাম দেয়া আছে। এই ডায়াগ্রামের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন অংশ রয়েছে। প্রথমেই আমরা দেখবো এর আউটার মেমব্রেন, যেটা আমরা এই সংজ্ঞায় পড়ে এসেছি যে এটা দুটা স্তর রয়েছে, একটা হচ্ছে আউটার মেমব্রেন আর আরেকটা কি, এই যে দেখতে পাচ্ছি আমরা ইনার মেমব্রেন। এই আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনের মধ্যে কিন্তু ইন্টার মেমব্রেন স্পেসও রয়েছে। তারপরে রয়েছে ম্যাট্রিক্স, যেটাকে আমরা বলি তরল পদার্থ। তারপর ইনার মেমব্রেন যে হচ্ছে ভাঁজ হয়ে একটা আঙ্গুলের মতো অংশ সৃষ্টি করে তাকে বলা হয় ক্রিস্টি। ক্রিস্টির মধ্যে রয়েছে আবার এটিপি সিনথেটেজ, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, তারপর রাইবোজোম। ঠিক আছে, এই মাইটোকন্ড্রিয়াল ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু তোমরা সবকিছুই এখানে দেখতে পারবে এক নজরে। এবং প্রশ্নে যদি মাইটোকন্ড্রিয়াল গঠন বা ভৌত গঠন দেওয়া থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমাকে এর একটা ডায়াগ্রাম করতে হবে এবং এটা লেবেলিংও করতে হবে। তো আমরা ডায়াগ্রাম দেখে নিলাম, এখন আমরা এর বিস্তারিত অংশের তথ্য পড়ব। মাইটোকন্ড্রিয়া প্রধানত নিচের অংশগুলো নিয়ে গঠিত হয়ে থাকে। এর হচ্ছে আবরণী রয়েছে কয়টা? এর হচ্ছে দুটো আবরণ রয়েছে, যেটা আমরা পড়ে এসেছি। এটি লিপোপ্রোটিন, লিপিড ও প্রোটিন দিয়ে গঠিত। একটা হচ্ছে বহিরাবরণ আর একটা হচ্ছে কি অন্তর আবরণ।
বহিরাবরণ মসৃণ এবং ভেদ্য, অর্থাৎ সকল সাবস্টেন্সই এর ভেতর দিয়ে চলাচল করতে পারে, এবং অন্ত আবরণ হচ্ছে এটি ভিতরের দিকে ভাঁজ হয়ে আঙুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে এবং এটি অর্ধভেদ্য এবং মানে হচ্ছে কিছু সাবস্টেন্সি মানে স্পেসিফিক কিছু সাবস্টেন্সই অন্ত আবরণের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে, সকল সাবস্টেন্স কিন্তু পারে না। তারপরে আমরা দেখব প্রকোষ্ঠ। দুইটি আবরণের মাঝখানে দুটি প্রকোষ্ঠ থাকে, একটা হচ্ছে বহিস্থ প্রকোষ্ঠ আর একটা অভ্যন্তরীণ প্রকোষ্ঠ। বহিস্থ প্রকোষ্ঠ কোনটা? দু আবরণের মাঝখানের ফাঁকা স্থান, এখানে কি থাকে? কোএনজাইম ও তরল থাকে। এবং অভ্যন্তরীণ প্রকোষ্ঠে অন্ত আবরণ দিয়ে পরিবেষ্টিত ভিতরের অঞ্চল যা জেলির সদৃশ্য ম্যাট্রিক্স ধারণ করে। এরপরে আমরা যাব ক্রিস্টিতে। অন্ত আবরণটি ভেতরের দিকে ভাঁজ হয়ে যে আঙুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে তাকেই ক্রিস্টি বলে, যেটা আমরা এই ডায়াগ্রামে দেখে এসেছি যে ভেতরের আবরণ বা ইনার মেমব্রেন যে আঙুলের মতো ভাঁজ সৃষ্টি করে, ভাঁজ হয়ে যে প্রবর্ধক সৃষ্টি করে সেটাই হচ্ছে ক্রিস্টি। এর কাজ কি? এনজাইম ধারণ করাই হচ্ছে এর কাজ, বা এনজাইম ধারণ করার জন্য যে তল বা সারফেস এরিয়া বৃদ্ধি করে। কেননা সারফেস এরিয়া বা তল যতটা বৃদ্ধি হবে তত বেশি এনজাইম ধারণ করতে পারবে। এটা অক্সিজোম ও এটিপি সিনথেটেজ। ক্রিস্টির গায়ে বৃত্ত গোলাকার বস্তু দেখা যায়, এদের আগে অক্সিজোম বলা হতো, বর্তমানে এদের এটিপি সিনথেটেজও বলা হয়ে থাকে। এখানেই মূলত এটিপি তৈরি হয়। এবার আমরা দেখব ম্যাট্রিক্স। অভ্যন্তরীণ প্রকোষ্ঠে অবস্থিত জেলির মতো ঘন তরল পদার্থ, এতে 70 ধরনের এনজাইম, কোএনজাইম, লিপিড ও প্রোটিন থাকে। আচ্ছা, এরপরে আমরা জানবো মাইটোকন্ড্রিয়ার বিশেষ উপাদান সম্পর্কে, যা হলো ডিএনএ ও রাইবোজোম। আমরা কিন্তু সংজ্ঞায় পড়ে এসেছি মাইটোকন্ড্রিয়ার বিশেষ উপাদান হচ্ছে ডিএনএ। মাইটোকন্ড্রিয়াকে কোষের ভেতরের কোষ বলা হয়, কেননা কোষের মধ্যে কি থাকে? কোষের মধ্যে রাইবোজোম থাকে, ডিএনএ থাকে। কিন্তু এখানে দেখা যাচ্ছে কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে, আবার মাইটোকন্ড্রিয়ার মধ্যেও হচ্ছে কোষীয় অঙ্গাণু রাইবোজোম আছে। তো এই জন্যই মাইটোকন্ড্রিয়াকে আবার কোষের ভেতরের কোষ বলা হয়ে থাকে। 1 নম্বরে হচ্ছে বৃত্তাকার ডিএনএ এবং 2 নম্বরে হচ্ছে রাইবোজোম। তো বৃত্তাকার ডিএনএ, মাইটোকন্ড্রিয়ার নিজস্ব সূত্রাকার বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ থাকে, একে কি বলা হয়? এমটি ডিএনএ। এরা নিজস্ব প্রোটিন সংশ্লেষণ করতে পারে এবং বিভাজিত হতে পারে। মাইটোকন্ড্রিয়ার বৈশিষ্ট্যসমূহ মায়ের মাধ্যমে সন্তানে স্থানান্তরিত হয়, একে বলা হয় ম্যাটারনাল ইনহেরিটেন্স। ঠিক আছে, যখন ফার্টিলাইজেশন ঘটে তখন হচ্ছে স্পার্ম এবং এগ দুটোই তো হচ্ছে মিলিত হয়। তো সেক্ষেত্রে দেখা যায় এগই হচ্ছে বেশি ডোনেট করে, তো স্পার্ম বেশি ডোনেট করে না। তো সেক্ষেত্রে এগ যেহেতু বেশি ডোনেট করে, সেক্ষেত্রে এগের থেকেই মাইটোকন্ড্রিয়ার ইনহেরিটেন্সটা বেশি হয়, এজন্যই একে বলা হয় ম্যাটারনাল ইনহেরিটেন্স। এবং 2 নম্বরে আসছে আমাদের রাইবোজোম। এতে 70S প্রকৃতির রাইবোজোম থাকে, যা আদিকোষ বা ব্যাকটেরিয়ার অনুরূপ। এটি প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে। আমরা জানি রাইবোজোমের কাজই হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। এবং তারপরে স্লাইডে আমরা পড়বো আরেকটি প্রশ্নের গুরুত্বপূর্ণ উত্তর, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজ, যেটা হচ্ছে খ নম্বরে এসে থাকে, আমরা সচরাচর দেখি। কারণ সিকিউ এর যদি গয়ে থাকে মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন লিখো, তাহলে ঘ নম্বরে অবশ্যই থাকবে যে মাইটোকন্ড্রিয়ার কাজ লিখো। তো এটার সাথে এটা অবশ্যই পড়তে হবে, কোনোটাই স্কিপ করা যাবে না। তো আমরা এর গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ দেখে নিব। 1 নম্বরে হচ্ছে শক্তি উৎপাদন, যেটা আমরা দেখে এসেছি। ক্রেবস চক্র ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ও অক্সিডেটিভ ফসফোরাইলেশনে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন করে থাকে। তারপরে শ্বসন, কোষীয় শ্বসনের প্রধান অঙ্গাণু হিসেবে কাজ করে মাইটোকন্ড্রিয়া, কেননা শ্বসনের কিন্তু 4টা ধাপের মধ্যে 3টা ধাপই হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে। তো সেই জন্যই এটাকেই বলা হচ্ছে প্রধান অঙ্গাণু। তারপরে রয়েছে বিপাক, স্নেহ বা ফ্যাট বিপাকে অংশগ্রহণ করে এবং ক্যালসিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন সঞ্চয় করে। কোষের মৃত্যু নিয়ন্ত্রণ, অ্যাপোপ্টোসিস বা কোষের পরিকল্পিত মৃত্যু নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে। কোষের পরিকল্পিত মৃত্যু বলতে বোঝাচ্ছে যে একটা কোষের তো নির্দিষ্ট একটা আয়ুষ্কাল থাকে, সে কতদিন বাঁচবে বা কতদিন ঠিকভাবে কাজ করবে,
তো যেমন হচ্ছে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে ১২০ দিন, সে ১২০ দিন পর্যন্ত সঠিকভাবে কাজ করবে, বেঁচে থাকবে। তো এটাই হচ্ছে কোষের পরিকল্পিত মৃত্যু বা অ্যাপোপ্টোসিস, এটাই মাইটোকন্ড্রিয়া নিয়ন্ত্রণ করে। তারপরে হচ্ছে বংশগতি। যেহেতু মাইটোকন্ড্রিয়া নিজস্ব ডিএনএ ও প্রোটিন তৈরির মাধ্যমে সাইটোপ্লাজমিক বংশগতিতে ভূমিকা রাখতে পারে, তাই এরও হচ্ছে একটা বংশগতির বিশেষ ভূমিকা পালন করে থাকে। তো এগুলোই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার বিশেষ গুরুত্বপূর্ণ কাজসমূহ। এগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং তোমরা এখান থেকে যা পড়েছো তা হচ্ছে সব অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু, তো এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা পড়ে নিবা। তো ঠিক আছে, এরপরে তোমরা কোন টপিকের উপরে ভিডিও চাও সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি শীঘ্রই চেষ্টা করব সেই টপিকের উপর সহজভাবে, যেন তোমাদের বুঝতে অনেক সুবিধা হয়, এই অনুযায়ী একটা স্লাইড তৈরি করতে। ধন্যবাদ।